রেকর্ড। আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা যে জিনিসটা করেছিলাম সেটা হচ্ছে ম্যাম ছিল ক্লাসে, যেহেতু এটা ভালো করে সবাই বুঝতে পারছেন কিনা জানি না। তারপর আমি আজকে এটা নিয়ে আরেকবার একটু আলোচনা করছি। চাহিদা ও যোগান রেখার সাহায্যে বাজার ভারসাম্য ব্যাখ্যা করো। মানে বাজার ভারসাম্য নির্ধারণ কিভাবে করা হয়ে থাকে সেটা আমাদের চিত্রের সাহায্যে প্রকাশ করতে হয়। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখেন, এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনেকবার আসছে, প্লাস এটা আপনাদের মানে কি বলে টেস্ট এক্সাম, ইনকোর্স এক্সাম এগুলোতে আসে। ঠিক আছে, তাহলে ভারসাম্য ল্যাটিন শব্দ, এটা আমরা মোটামুটি ইকুইভ্যালেন্ট, এটা আমরা বুঝি সমতা রক্ষা করা। ভারসাম্য সহজ ভাষা হচ্ছে সমতা রক্ষা করা। এখন বাজার ভারসাম্য কখন সমতা রক্ষা করবে? যখন চাহিদা এবং যোগান দুইটার অবস্থান সমান হবে। দুইটার অবস্থান যেখানে সমান হবে, আমি এমন জায়গায় দামটাকে নির্ধারণ করতে পারবো যেখানে আমার চাহিদা এবং যোগানের অবস্থান কি সমান, মানে ভারসাম্যের অবস্থা স্থিতিশীল অবস্থায় রয়েছে। তাহলে আমরা চিত্রতে চলে আসি। এখানে একটু কথা আছে ইম্পর্টেন্ট, এগুলো আমরা একটু পড়ে নিই। প্রতিযোগিতামূলক বাজারে চাহিদা ও যোগানের সমতার বিন্দুতে ভারসাম্য প্রতিষ্ঠিত হয়। বাজারে দ্রব্যের চাহিদা, কোনো দ্রব্যের চাহিদা গ্রেটার দেন মানে বেশি হলে তখন যোগান কি হয়? কম হয়। মানে চাহিদা গ্রেটার দেন, চাহিদা যদি বেশি হয় তাহলে যোগানের পরিমাণ কি হয়? কমে যায়। হলে দ্রব্যটির মূল্য বৃদ্ধি পাবে। মানে যখন চাহিদা বৃদ্ধি পাবে এবং যোগান কম থাকবে, ধরো বাজারে প্রোডাক্টটা নাই, ঠিক আছে, কিন্তু প্রোডাক্টটার চাহিদা অনেক বেশি, তখন যখন প্রোডাক্টটা যখন আসবে তখন অটোমেটিকলি আমরা বুঝি যে দ্রব্য কম কিন্তু চাহিদা বেশি, সেই ক্ষেত্রে দ্রব্যের দাম অটোমেটিকলি কি হয়? বেশি হয়। দেন হচ্ছে আবার কি বলেছে, তখন দ্রব্যের মূল্য বেশি। আবার কি বলছে, এবং চাহিদা লেস দেন যোগান, মানে যখন চাহিদা কম যোগান বেশি, মানে এমন একটা প্রোডাক্ট যেটা অনেক বেশি পড়ে আছে বাট সেইটা প্রোডাক্টের কোনো চাহিদা নেই বাজারে গিয়ে, তাহলে দেখা যায় কি সেই সব প্রোডাক্টের মূল্য খুবই কম থাকে। মানে চাহিদা কম কিন্তু যোগানের পরিমাণ কি? বেশি, বাজারে পড়ে আছে কিন্তু মানুষ কিনে না, তখন সেই সব প্রোডাক্টের মূল্য থাকে কম। তাই বাজারে সর্বোচ্চ দামে যোগান বেশি কিন্তু চাহিদা কম, এবং সর্বনিম্ন দামে যোগান কম কিন্তু চাহিদা কি? বেশি। এই কারণে বাজারে কোনো দ্রব্যের চাহিদা ও যোগান পরস্পর সমান না হলে মূল্য স্থিতিশীল হতে পারে না। অর্থাৎ ক্রেতা ও বিক্রেতার দর কষাকষির ফলে একটা সাধারণ দামে দ্রব্যের চাহিদা ও যোগান পরস্পর সমান হলে ভারসাম্য প্রতিষ্ঠিত হয়। মানে যেখানে চাহিদা এবং যোগানের অবস্থান কি? সমান। এটার বেসিক একটা সাধারণ ব্যাখ্যা দেই। ধরেন একটা প্রোডাক্টের চাহিদা বাজারে আসে রয়েছে 100। একটা দোকানদার জানে তার এই প্রোডাক্টটা নর্মালি 100টা বিক্রি হবে। এখন সে যদি 120টা কি 30টা প্রোডাক্ট নিয়ে আসে, তাহলে দেখা যাবে কি 100টা প্রোডাক্ট বিক্রি হবে, বাকি যে 30টা প্রোডাক্ট বা 20টা প্রোডাক্ট থাকবে সেটা তার বিক্রি হচ্ছে না। তার মানে কি? সে লসের শিকার হবে, তার দাম কমিয়ে বিক্রি করতে হবে। আবার প্রোডাক্ট যদি এরকম হয় 80টা আছে, তার চাহিদা আছে কিন্তু ক্রেতা রয়েছে 100 জন কেনার জন্য, 80টা প্রোডাক্ট কিন্তু ক্রেতা রয়েছে 100 জন, তাহলে সে কি করবে? অটোমেটিক দামটা বাড়িয়ে দেবে, সে দামটা বৃদ্ধি করে নেবে। তাহলে এখানে আমরা চিত্রের সাহায্যে জিনিসটা প্রকাশ করি কিভাবে বাজার দাম নির্ধারণ করা হয়। ভারসাম্য ও এক্স ভূমি অক্ষে দ্রব্যকে নির্দেশ করা হয়েছে এবং ও ওয়াই লম্ব অক্ষে দামকে নির্দেশ করা হয়েছে, যেখানে দ্রব্য স্থির অবস্থানে রয়েছে এবং দামের পরিবর্তনশীলতাকে দেখানো হয়েছে। দেখো এখানে আমাদের যে দ্রব্যের অবস্থান সেটা কিন্তু কোনো পরিবর্তন হয়নি, দ্রব্য বাড়েও নি কমেও না, দ্রব্য একটা স্থিতিশীল অবস্থায় রয়েছে এবং দাম হচ্ছে পি বিন্দুতে, তখন দ্রব্যের পরিমাণ হচ্ছে কিউ, যেখানে চাহিদা এবং যোগানের পরিমাণ কি? সমান। ডি প্রাইম হচ্ছে চাহিদা রেখা, এস প্রাইম হচ্ছে যোগান রেখা। চাহিদা সবসময় বাম থেকে ডান দিকে নিম্নগামী এবং যোগান সবসময় বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী। দুইটা যখন দাম যখন যোগান যখন বাড়ে চাহিদা তখন কমে, এবং চাহিদা যখন কমে যোগান তখন অটোমেটিকলি বৃদ্ধি পেতে থাকে, এবং দুইটা একে অপরকে একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করে, এবং সেই বিন্দুটাই হয় হচ্ছে ভারসাম্য বিন্দু। সেখানে যদি আমি দামটাকে নির্ধারণ করি তাহলে আমি ক্ষতির শিকার হব না এবং বাজারে একটা ভারসাম্য থাকবে। এখন দেখো ডিফিকাল্ট বিষয়গুলো, যদি আমি দামকে বাড়াই মানে পি থেকে P1 করি, তখন আমার চাহিদার কোথায় ছেদ করেছে? M1-এ, এবং যোগানের ছেদ করেছে কোথায়? N1-এ। এখন দেখো এইখানে কিন্তু আমার চাহিদার পরিমাণ কি?
এইভাবে রেখাটা ছেদ করবে। দেখো উপর থেকে এইভাবে কিন্তু রেখাটা চাহিদার দামের অবস্থান দেখিয়েছে, কিন্তু রেখার অবস্থানটা কি এইভাবে যদি আমি নিচের দিকে টানি এখান থেকে, তাহলে চাহিদা যখন M1 তখন নিচের দিকে টানার সময় যোগানের পরিমাণ কি M2। দামটা চাহিদা যখন সর্বোচ্চ তখন যোগান কি সর্বনিম্ন। তার মানে বোঝা যাচ্ছে চাহিদা যখন বেশি থাকে তখন যোগানের পরিমাণ কি থাকে কম। এখন আবার যখন দাম আমি কমিয়ে দিয়েছি তখন আমার চাহিদা আমার বেড়ে গেছে, চাহিদার অবস্থান কি N2, কিন্তু এখানে যোগানের অবস্থান কি N1, মানে যোগান তখন কি বেশি, মানে চাহিদা কম এবং যোগানের অবস্থান কি বেশি। এইভাবে লম্বা লম্বি দাগগুলো হয়তো বোর্ড বা কোচিং হলে আমি বোর্ডে একে একে নিজের মতো করে বুঝিয়ে দিতে পারতাম। এখানে রেখা কয়েকটা কম দেওয়া হয়েছে, মানে সবগুলো দাগ মিলানো হয়নি, যার কারণে এই জিনিসটা বুঝতে একটু কষ্ট হতে পারে। প্রথম এইখানের যে দাগটা, এই দাগটা এখান থেকে এই নিচ পর্যন্ত আসবে, এই দাগটা এখান থেকে এই নিচ পর্যন্ত আসবে। যখন এখানে চাহিদা M1 তখন যোগান হচ্ছে কি M2, ঠিক আছে। আবার যোগান যখন N1 তখন চাহিদা কি N2। বুঝাতে পারছি? মানে M1 M2 N1 N2, মানে চাহিদা যখন বেশি যোগান তখন কম, মানে নিচের দিকে। এখন যোগান যখন বেশি N1 তখন চাহিদা আবার কম, নিচের দিকে N2। বুঝাতে পেরেছি? তাহলে আমি যদি আমি যদি যোগান কম রাখি মানে চাহিদা অনুযায়ী, তাহলে আমার দাম কি হবে বেশি হবে। দেখো P1। এবং যখন আমি চাহিদা কি রাখবো দামকে কমিয়ে দেব তখন আমার চাহিদা বাড়বে, কিন্তু আমার দাম কমে যাবে, তখন যোগান আবার কি হয়ে যাবে বেড়ে যাবে। ঠিক আছে, ব্যাপারটা বুঝাতে পারছি সবাইকে? এটা হচ্ছে আর কোনো প্রবলেম রয়েছে এটাতে? আরে আমি এতটুকুর মধ্যে আবদ্ধ, আরো কত কিছু পড়তে হবে। সবাই কি আমার কথা বুঝতে পারছো? আপু এই চিত্রে ব্যাখ্যা দিতে হবে না? হ্যাঁ অবশ্যই চিত্রে ব্যাখ্যা দিতে হবে। চিত্রে ব্যাখ্যা তো মানে এটা মানে কি বলতে হবে না, গাদিগুলো ক্লাস করে অফকোর্স চিত্রে ব্যাখ্যা দিতে হবে। আচ্ছা চিত্রে ব্যাখ্যা দেওয়া লাগবে না আবার? গাদি। আচ্ছা মিউট করে দেই আমরা সবাই। নাজনীন। আচ্ছা নেক্সট এটা এখন চলে আসি হচ্ছে ভারসাম্য দামের উপর ভর্তুকি প্রদানের ফলাফল। মানে ভারসাম্য দামটা যখন আমরা নির্ধারণ করি তখন ভর্তুকি প্রদানের ফলাফলটা কি হতে পারে সেইটার উপর আমাদের যে চিত্রটা দেওয়া হয় সেই চিত্রটা দেব। ভারসাম্য দামের উপর ভর্তুকি, যে আমার ভারসাম্য একটা দাম নির্ধারণ করা হয়েছে, যখন ভর্তুকি আমার দিতে হয়, ভর্তুকি কি সেই জিনিসটা আগে আমাদের বুঝতে হবে। সরকার জনস্বার্থে উৎপাদন ব্যয় আমদানি ব্যয় অপেক্ষা কম দামে বাজারে দ্রব্য সামগ্রী বিক্রি করার জন্য রাষ্ট্রীয় কোষাগার থেকে যে অর্থ ব্যয় করে তাকে ভর্তুকি বলে। এখন এই জিনিসটাকে আমি সহজ ভাষায় বুঝিয়ে দিই। ধরো আমরা একটা ব্রিজ ব্যবহার করছি, ঠিক আছে। ধরো সদরঘাটের একটা ব্রিজ রয়েছে, ঠিক আছে। সেই ব্রিজটা ভেঙে গেল। এখন ব্রিজটা যদি ভেঙে যায় সেটা কি আমি মেরামত করব বা তুমি মেরামত করবা? সেটা কিন্তু সরকার মেরামত করবে। এখন সরকার কি নিজের কোষাগার থেকে সেই সেই প্রোডাক্টটাকে সেই ব্রিজটাকে ঠিক করার জন্য বা উৎপাদন করার জন্য সেই নিজস্ব কোষাগার থেকে ব্যয় করছে না? দ্রব্য সামগ্রী বাজার থেকে ক্রয় করে সেই জিনিসটাকে বাজারে কি করছে অর্থ ব্যয় করছে। যখন জনস্বার্থের জন্য যেখানে সরকার জনস্বার্থে যখন উৎপাদন ব্যয় করে থাকে তখনই মানে নিজস্ব রাষ্ট্রীয় কোষাগার থেকে ব্যয় করে অর্থ ব্যয় করে তাকে ভর্তুকি বলে। এখন চলে আসি এই ভারসাম্য দামের সাথে ভর্তুকি কিভাবে প্রদানের ফলাফলটা কেন কিভাবে আসবে। সরকার সাধারণত জনগুরুত্বপূর্ণ খাতে ভর্তুকি দিয়ে থাকে। যেখানে জনগুরুত্বপূর্ণ খাত কোনগুলো? যেখানে জনসাধারণের ব্যবহারযোগ্য, যেরকম রাস্তা বলি, পানি ওয়াসা বলি, গ্যাস বলি, তিতাসের ক্ষেত্রে এইসব হচ্ছে জনগুরুত্বপূর্ণ খাত। ভর্তুকি দিলে ভারসাম্য দাম পূর্ব অপেক্ষায় হ্রাস পায়। মানে যখনই ভর্তুকি প্রদান করা হয় দাম পূর্বের মানে আগে যা থাকে তার তুলনায় হ্রাস পায় এবং দ্রব্যের পরিমাণ পূর্বে অপেক্ষায় কি পায় বৃদ্ধি পায়। রাস্তাটা যখন নতুন করে মেরামত করা হবে অবশ্যই রাস্তার অবস্থা কি আগের থেকে ভালো হবে। যেরকম পানির অনেক সমস্যা ছিল একটা সময়, এখন পানির সমস্যাটা সমাধানের পর থেকে দেখা যায় কি পানির অবস্থাটা কি এখন কি পরিপূর্ণতা পাচ্ছে। তাহলে দ্রব্যের পরিমাণ কি এখন খুবই ভালো এবং বৃদ্ধি পায়। নিম্নে চিত্রের সাহায্যে প্রকাশ করা হলো কোথায় কিভাবে ভারসাম্য প্রদান করা হবে এবং ভর্তুকি প্রদান করা হয়।
ও এক্স ভূমি অক্ষে দ্রব্যের পরিমাণকে নির্দেশ করা হয়েছে এবং ও ওয়াই লম্ব অক্ষে দামকে নির্দেশ করা হয়েছে। অবশ্যই সবাইকে আমি বলি চিত্রের ব্যাখ্যা লেখার সময় কি বিশেষ কয়েকটা জিনিস একটু জাস্ট একটু মাথায় রাখবেন, যেন চিত্রটা লেখার সময় চিত্রের ব্যাখ্যাটা দেখে যেন টিচার বোঝা যায় যে আপনি অ্যাটলিস্ট পড়ে লিখছেন, তাই না? অনেকে আছে যে ব্যাখ্যাটা কোনো মতো করে লিখে দিয়ে আসেন, তাই না? টিচাররা কিন্তু পড়ে না। আমি যেটা বারবার বলি যে অনেকের ধারণা হয় টিচাররা পড়ে না, এটা আসলে টিচাররা পড়ে না। এখন টিচাররা পড়ে না জিনিসটার ব্যাখ্যাটা আমি এরকম ভাবে দেই যে আপনি যখন 1-2 একটা বাচ্চার খাতা দেখবেন, খুলবেন, তখন আপনার ও কি কি ভুল করছে সেটা আপনার পড়ে পড়ে দেখতে হবে না, ঠিক আছে? আপনি খাতাটা যখন ওপেন করবেন অটোমেটিকলি টিচাররা সেটা বুঝে যাবে, মানে আপনি বুঝে যাবেন যে সেখানে কোথায় ভুল আছে, সে কোথায় ভুল নাই। তো টিচারদের কিন্তু পড়ে পড়ে খুঁজতে হয় না, অটোমেটিকলি সেটা দেখলেই বোঝা যায়। তো ব্যাখ্যাগুলো লেখার সময় অফকোর্স সবাই একটু আর আমি বলেছিলাম যে একটা ব্যাখ্যা ভালো করে শিখতে, সবগুলো চিত্রে আলাদা আলাদা শুধু ব্যাখ্যার ধরন ভিন্ন হবে, কিন্তু ব্যাখ্যা লেখার কোয়ালিটিটা সবাই একরকম রাখবেন, তাহলে ব্যাখ্যা লেখা সুন্দর হবে। আর বাসায় প্র্যাকটিস করবেন কয়েকটা নিজে নিজে চিত্র এঁকে, বিভিন্ন যেহেতু আমাদের চিত্রের ধরন আর কেন আমাদের চিত্রে মানে বেসিক ইকোনমিক্সটাকে কেন কঠিন বলা হয় সেটার একটা ব্যাখ্যা হচ্ছে এই কারণে যে যখনই ইকোনমিক্স মানে ইকোনমিক্সের ভিন্ন, যেমন লাল আর সবুজ দুইটা একদম টোটালি ভিন্ন কালার। এখন লালের সাথে যদি আমি মেরুন কালারটা মিলাতে যাই, লাল আর মেরুন কালারটা প্রায় সেম সেম। এখন আমাদের প্রবলেমটা হচ্ছে চিত্রগুলো প্রায় সেম সেম, এর ভিতরে পার্থক্য খুঁজে লেখাটা কিন্তু একটু টাফ। যেমন আগের চিত্রটার কথা বলি, এই চিত্রটার সাথে এই চিত্রটা কিন্তু বিশেষ কোনো পার্থক্য নাই, কিন্তু এটা হচ্ছে বাজার ভারসাম্য দাম নির্ধারণের ক্ষেত্রে, কিভাবে বাজার ভারসাম্যর ক্ষেত্রে চাহিদা এবং যোগানের অবস্থান নির্ধারণ করা হবে। আর এটা হচ্ছে কিভাবে ভর্তুকি প্রদানের ফলাফল নির্ণয় করতে হবে, তাহলে অনেকটা কিন্তু ব্যাখ্যার ক্ষেত্রে ডিফারেন্স। সো সবারই একটু ব্যাখ্যা লেখার ক্ষেত্রে অনেক বেশি মানে বাসায় ট্রাই করতে হবে। আর ইকোনমিক্সে অনেক ভালো রেজাল্ট করা যায় খুব সহজে, আবার অনেক খারাপও রেজাল্ট হয়ে যায় খুব সহজে। তো এই জিনিসগুলো আপনাদের দায়িত্ব, বাসায় একটু প্র্যাকটিস করবেন, তাহলে মানে ঠিক হয়ে যাবে। এখন চিত্রের ব্যাখ্যাটা আমি আবার বলছি। ও এক্স ভূমি অক্ষে দ্রব্যের পরিমাণকে নির্দেশ করা হয়েছে এবং ও ওয়াই লম্ব অক্ষে দামকে নির্দেশ করা হয়েছে। তাহলে দাম যখন ও থেকে পি, মানে ও থেকে পি, তখন দ্রব্যের পরিমাণ ও থেকে এম, মানে দাম যখন বেশি তখন দ্রব্যের পরিমাণ মানে চাহিদাও কি কম। আমরা জানি দাম বেশি থাকলে চাহিদা কি থাকে, কম থাকে। দেখো এমটা পিছনে, যা একত্রে ই বিন্দুতে ছেদ করেছে এবং যোগান রেখা এবং চাহিদা রেখা দুইটার অবস্থান কি এখানে একই বিন্দুতে ছেদ করিয়েছে, দেখানো হয়েছে। এখন চলে আসি, দাম যখন হ্রাস পেয়েছে, দাম যখন ওপি থেকে হ্রাস পেয়ে ওপি 1 হয়েছে, তখন দ্রব্যের পরিমাণ কি হয়েছে, ও এম থেকে ও ও এম 1 হয়েছে, যা একত্রে কোন বিন্দুতে ছেদ করেছে, এফ বিন্দুতে। এখন এখানে দুইটা বিন্দু সৃষ্টি হয়েছে, একটা ই একটা এফ। তাহলে চাহিদার এখন বিন্দু কয়টা, দুইটা, একটা হচ্ছে ই আরেকটা হচ্ছে এফ। এখন দেখো প্রথমে যোগান ছিল এই ই বিন্দুতে, এখন যোগান কি আর ই বিন্দুতে রয়েছে? সবাই একটু কথাটা খেয়াল করো। তুমি ভাবছিলা যে তোমার এই পর্যন্ত যোগান থাকবে, মানে তোমার 100টা শার্ট বিক্রি হবে, এখন তুমি 100টা শার্ট নিয়ে আসছো। এখন হঠাৎ করে দেখা গেল কি শার্টের পরিমাণ মানে শার্টের চাহিদা বেড়ে গেল, ঠিক আছে? এম ওয়ানই কি চাহিদার, দ্রব্যের চাহিদা বৃদ্ধি পেয়েছে না? এম ওয়ান থেকে এম থেকে এম ওয়ান পর্যন্ত চাহিদা কি পেয়েছে, দাম হ্রাস পাওয়ার কারণে চাহিদা কি পেয়েছে, বৃদ্ধি পেয়েছে। এখন কিন্তু যোগান তোমার আর 100 নাই, এখন তোমার যোগান বৃদ্ধি পেয়ে ধরো হয়ে গিয়েছে 130। তাহলে এখন যোগান 30টা কি বেশি দিতে হচ্ছে না? তাহলে এই যে 30টা বেশি উৎপাদনের কারণে যে অতিরিক্ত ব্যয় হচ্ছে, 30টা প্রোডাক্ট যে অতিরিক্ত উৎপাদন করবা, যোগান কমে যাওয়া, দাম কমে যাওয়ার কারণে যোগান কি পেয়েছে, যোগান বৃদ্ধি মানে যোগান হ্রাস পেয়েছে। তোমার ব্যাপারটা আমি ব্যাপারটাকে আবার বোঝাচ্ছি মানে সহজ ভাষায়। প্রথমে দাম ছিল বেশি, যার কারণে দ্রব্যের চাহিদা ছিল কম। তাহলে আমার চাহিদা অনুযায়ী আমি উৎপাদন করেছি ই বিন্দুতে। এখন দেখা যাচ্ছে যখন আমি দামকে হ্রাস করে দিয়েছি, তখন আবার আমার চাহিদাটা কি পেয়েছে, বৃদ্ধি পেয়েছে এম ওয়ানে, যা একত্রে ছেদ করেছে এফ বিন্দুতে। এখন কিন্তু তোমার প্রোডাক্টের চাহিদা বেশি, তাহলে অতিরিক্ত যে 100টা শার্ট তুমি উৎপাদন ভেবেছিলে 100টা শার্ট বিক্রি হবে, তুমি 100টা শার্টই উৎপাদন করেছো। এখন চাহিদা বৃদ্ধি পাওয়ার কারণে অতিরিক্ত 30টা শার্ট তোমার বেশি উৎপাদন করতে হবে, সেটার জন্য কি খরচ বেশি পড়ছে না?
কথাটা কি ক্লিয়ার? তাহলে এই যে অতিরিক্ত যে খরচটা প্রদান করা হচ্ছে বা জনস্বার্থে যে সরকার অতিরিক্ত যে ব্যয়টা করছে, এই যে এস এস প্রাইম রেখা, এইটাই হচ্ছে আমার ভর্তুকি। আর এই ভর্তুকিটা কোথা থেকে কতটুকু দিচ্ছি? এই জি বিন্দু থেকে এইচ বিন্দু পর্যন্ত, মানে আগে ই থেকে ই বিন্দু পর্যন্ত আমার ভারসাম্য ছিল, নতুন করে সৃষ্টি হয়েছে কি ই জি থেকে আমার এইচ বিন্দু পর্যন্ত, এই এতটুকুই হচ্ছে আমার ভর্তুকি প্রদান। তাহলে আমি ব্যাখ্যাটা একটু পড়ি। চিত্রে ও এক্স অক্ষে দ্রব্য এবং ও ওয়াই লম্ব অক্ষে দাম নির্দেশ করা হচ্ছে। ডি ডি এবং এস এস রেখা ই বিন্দুতে ছেদ করায় প্রাথমিক ভারসাম্য বিন্দু হচ্ছে ই1। ফলে ভারসাম্য দাম হচ্ছে ওপি, যেটা আমি বলেছি। দ্রব্যের দাম হচ্ছে OM1 OM। তখন এখন সরকার ইএইচ, দেখো ইএইচ পরিমাণ ভর্তুকি প্রদান করার ফলে, মানে ভর্তুকি যখন তোমার যোগান বৃদ্ধি পেয়েছে, পরিমাণ ভর্তুকি প্রদান করার ফলে যোগান রেখা কি এস এস প্রাইম, মানে তোমার যখন দাম হ্রাস পেয়েছে, তোমার ভর্তুকি প্রদান করা হয়েছে কি ই থেকে এইচ, যেখানে আবার মাঝখানে ছেদ করেছে জি বিন্দুতে। তাহলে তোমার যোগান এখন কি এস প্রাইম রেখা, এস প্রাইম যোগান রেখা ডি রেখাকে এফ বিন্দুতে ছেদ করেছে। ফলে নতুন ভারসাম্য বিন্দু হচ্ছে এফ বিন্দু। আগের ভারসাম্য বিন্দু হচ্ছে ই বিন্দু। এখন নতুন করে যেহেতু দাম কমে যাওয়ার কারণে তোমার চাহিদা বৃদ্ধি পেয়েছে, এখন নতুন ভারসাম্য বিন্দু হচ্ছে এফ বিন্দু। ঠিক আছে? এই ভর্তুকি প্রদানের মানে বিষয়টা নিয়ে এখন কারো কোনো প্রবলেম রয়েছে? আর মনে রাখবেন, ভর্তুকি প্রদান করবে এখানে যাই করছি ব্যক্তি আমারটা করব না, সরকারেরটা করব। এই জন্য ভর্তুকি প্রদানও করবে সরকার। ব্যাখ্যা করার সময় এটাই লিখতে হবে। প্রবলেম গুলো এখন একজন একজন করে বলেন। আপু এস প্রাইম আর এস প্রাইম রেখা এটা কি যোগান কম, মানে যোগান কম কমছে যে এটা? তুমি আচ্ছা বলো তো, যখন দাম কমে তখন যোগান বাড়ে না কমে? যোগান, তখন দাম যোগান দাম কমে। কমলে, দাম কমলে যোগান কমে, তাই না? তাহলে দাম যখন হ্যাঁ কমেছে হ্যাঁ হ্যাঁ, যোগানের পরিমাণও কি কমেছে, কারণ চাহিদা বৃদ্ধি পেয়েছে। কমছে। হ্যাঁ, চাহিদা বৃদ্ধি পেয়েছে, হ্যাঁ তাহলে বাকি বুঝতে প্রোডাক্ট পারছি। গুলো কি মানে অতিরিক্ত ব্যয় হয়ে গিয়েছে না? তোমার যতটুকু মানে হুম হুম। খরচ হওয়ার প্রোডাক্ট যাওয়ার কথা ছিল, মানে তোমার সিমেন্টের বস্তা যাওয়ার কথা ছিল ধরো 10টা, এখন দেখা গেল কি কোন একটা কারণে তোমার অতিরিক্ত একটা কাজ করতে হচ্ছে, তাহলে সিমেন্টের বস্তা এখন অতিরিক্ত আরো 5টা লাগবে। তাহলে যোগান কি? যোগান হচ্ছে যে পরিমাণ দ্রব্য বিক্রেতা বিক্রয়ের জন্য আনে বাজারে, বাজারে বিক্রয় করতে ইচ্ছুক থাকে। তাহলে প্রথমে ইচ্ছুক ছিল কি 10টা, এখন না পারতেও আমার যোগান কি অটোমেটিকলি কমে যাবে, কারণ আমার প্রোডাক্টের চাহিদা বৃদ্ধি পেয়েছে। তাহলে এখন ই থেকে এইচ বিন্দুতে নতুন একটি ভারসাম্য রেখা তৈরি হলো বা নতুন একটি চাহিদার তৈরি হলো, যার কারণে আমার এতটুকু হচ্ছে ভর্তুকি প্রদান করতে হবে, মানে এতটুকু আমার অতিরিক্ত দিতে হবে। ঠিক আছে? যোগান কখন কমবে? বুঝতে যখন পারছি। চাহিদা বেড়ে যাবে। হ্যাঁ, নেক্সট অন্য কেউ? আর কারো কোনো প্রবলেম রয়েছে? আর কারো কোনো প্রবলেম নাই? একজন একজন করে কোশ্চেন করব। আচ্ছা, আমি সবাইকে বলি এগুলো বাসায় লিখে প্র্যাকটিস করতে হবে, ক্লাসে শুধু শুনলেই হবে না। আচ্ছা, নেক্সট চলে আসি দাম কি। আচ্ছা, নর্মালি আমরা সবাই শুনি দাম দাম দাম, বাট দাম কি এটা কোশ্চেন আকারে আসলে কিভাবে বলবো, সেটা হচ্ছে কোনো দ্রব্যের মালিকানা ত্যাগ করে তার বিনিময়ে যে অর্থ পাওয়া যায় বা কোনো দ্রব্যের মালিকানা পরিবর্তনের জন্য যে অর্থ প্রদান করতে হয়, তাই হলো সেই দ্রব্যের দাম। কি বলছি, বুঝাতে পারছি? এটা হচ্ছে বেসিক একটা মানে সংজ্ঞা, আমি দাগ দিয়ে রাখছি এই জন্য। আর মানে এই সংজ্ঞাটা হচ্ছে এক কথায় মানে সহজ ভাষায় বলা যায় যে কোন দ্রব্যের প্রত্যাশিত যে অর্থ, প্রত্যাশিত বিনিময় মূল্য, কোন দ্রব্যটা পাওয়ার জন্য আমার যে বিনিময় মূল্যটা দিতে হয় সেটা প্রত্যাশিত থাকে, যে উনি এক্সপেক্ট করতেছে যে ওনার প্রোডাক্টের দাম এত হবে, বড় 500 টাকা হবে, যেটা এখানে দেওয়া হয়েছে। তাহলে কোনো দ্রব্যের বিনিময় মূল্য বা প্রত্যাশিত বিনিময় মূল্যকে দাম বলে এক কথায়। ঠিক আছে? আচ্ছা, বাজার দাম কি? বাজার দামটাকে আমার অবশ্যই চিত্র আকারে প্রকাশ করতে হবে। অতি স্বল্পকালীন সময় বা বাজার সময়ের দ্রব্যের, তাহলে বাজার দামটা কি? অতি স্বল্পকালীন সময়ে বা বাজার সময়ে দ্রব্যের চাহিদা ও যোগান ধারা। আচ্ছা, কে মিউট করেন নাই, মিউট করেন।
খুবই শব্দ হচ্ছে, আচ্ছা ঠিক আছে। চাহিদা ও যোগান দ্বারা যে দাম নির্ধারিত হয় তাকে বাজার দাম বলে। অবশ্যই এই জিনিসটা মাথায় রাখতে হবে, বাজার দাম, দাম একটা আর হচ্ছে বাজার দাম আরেকটা। মনে রাখবা, একটা প্রোডাক্টের দাম, ঠিক আছে, নর্মালি প্রোডাক্টের দাম কি হওয়া উচিত ছিল, কিন্তু আরেকটা হচ্ছে বাজার দাম। যেমন একজন বিক্রেতা, যেটা আমরা দেখি যে নিউ মার্কেটে গেলে যদি জুতার দাম 150 টাকা হয়, সব দোকানে জুতার দাম কত হয়, 150 না 150, সব দোকানে 150। আবার যদি ব্যাগের দাম 400 টাকা হয়, যে কোনো মানে আমি ফুটপাতের কথা বলছি যেহেতু, তাহলে সেখানে সব দোকানে কি 400 টাকা হলে 400। তো এখানে দেখা যাচ্ছে কি তাদের বাজারে একটা নিজস্ব নির্ধারিত দাম নির্ধারণ করা থাকে, তাদের চাহিদা এবং যোগান মোতাবেক তাদের নির্ধারিত একটা স্বল্পকালীন সময় ভিত্তি করে একটি দামটাকে নির্ধারণ করে দেওয়া হয়, এবং সেটাই হচ্ছে বাজার দাম। আর এটা সব সময় স্বল্পকালীন হবে, মনে রাখবে। অতি স্বল্পকালীন সময় বা বাজার সময়ে দ্রব্যের চাহিদা ও যোগান দ্বারা যে দাম নির্ধারিত হয় তাকে বাজার দাম বলে। বাজার দাম নির্ধারণের যোগানের চেয়ে চাহিদার প্রভাব অনেক বেশি। বাজার সময়ে দুধ, মাছ, তারপরে ফল ইত্যাদি পচনশীল দ্রব্যের দাম বাড়লে বা কমলে যোগান বাড়ানো বা কমানো যায় না। এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে যে নর্মালি যেগুলো পচনশীল দ্রব্য সেগুলো কিন্তু যোগান বাড়ানো বা কমানো যায় না, কিন্তু দেখা যাচ্ছে অন্য যে দ্রব্যগুলো রয়েছে যেগুলো পচনশীল নয়, সেগুলোর ক্ষেত্রে অস্থিতিস্থাপক পুরোপূর্ণ যোগান কি, পুরোপূর্ণ অস্থিতিস্থাপক। স্থাপক, স্থিতিস্থাপক কি আর অস্থিতিস্থাপক কি, এই যে দুইটা জিনিস আমি একটু বুঝিয়ে নেই, কারণ তোমরা অনেকেই জানো না। স্থিতিস্থাপকতা হচ্ছে আমাদের মানে পরিবর্তনশীলতাটাকে বোঝায়, আর অস্থিতিস্থাপকতা হচ্ছে অপরিবর্তনশীলতা। এটা হচ্ছে অর্থনীতির ভাষা। অর্থনীতিতে পরিবর্তনশীলতাকে স্থিতিস্থাপকতা বলে, আর অপরিবর্তনশীল যেটা সেটাকে অস্থিতিস্থাপক বলে। তাহলে অতএব বাজার সময়ে এসব দ্রব্য যোগান সম্পূর্ণ কি অস্থিতিস্থাপক, মানে অপরিবর্তনশীল। এগুলোর যোগান যা রয়েছে, আজকে বাজারে মাছ যা এনেছে সেগুলোই কি আজকে বাজারের যোগান, চাইলেও এটা বাড়াতে পারবে না, চাইলেও এটা কি কমাতে পারবে না। এবং যোগান রেখা ভূমি অক্ষের উপর লম্ব ধারা অক্ষ সমান্তরাল, এটা আমরা জানি যে যোগান রেখা সবসময় কিগামী হবে, সমান্তরাল হবে। কখন, বাজার দামের ক্ষেত্রে শুধুমাত্র। নর্মালি যোগান রেখা কি হয়, বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হয়। আমরা যোগান পড়ছিলাম, মোটামুটি যোগান পড়ে আসছি। তাহলে এইখানে যে জিনিসটা বুঝতে হবে যে কেন বা এখানে বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হলো না, সবাই একটু খেয়াল করো। এমএস, মার্জিনাল সাপ্লাই, এটাকে এমএস ধারে, এমএস এর ফুল ফর্ম হচ্ছে মার্জিনাল সাপ্লাই। এখানে কেন যোগান রেখাটা লম্বালম্বি ভাবে রয়েছে, কারণ এইখানে বাজার দামের নির্ধারিত অবস্থানকে বোঝাচ্ছে। বাজার দামে আমার যোগানটা পুরোপুরি অস্থিতিস্থাপক থাকে, যার কারণে আমার যোগানটা কি থাকে, স্থির থাকে, এটার কোনো পরিবর্তন না। যদি রেখাটা এইরকম হতো, দাঁড়াও আমি একটু এঁকে দেখাচ্ছি। ড্র অ্যারো, ঠিক আছে। যদি রেখাটা এইরকম হতো, ঠিক আছে, নর্মালি যোগান কি এইরকম হয় না, আমরা যোগান রেখা যতগুলো দেখে এসেছি সবগুলো যোগান এরকম না, এস এস প্রাইম এভাবে লেখা হয়, তাই না? এখানে এস, এটা হচ্ছে এস। আমাদের যোগান নর্মালি এইরকম হয়, বাম থেকে ডান দিকে কি ঊর্ধ্বগামী, কিন্তু এইখানে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যোগান রেখা কি রয়েছে, লম্বালম্বি রয়েছে। কেন রয়েছে, কারণ এটা কি, একজন একটু অবশ্যই করতে হবে, কারণ হচ্ছে এটা হচ্ছে বাজার দাম। বাজার দামে আমার বাজারে সবসময় পচনশীল এবং আমাদের যেগুলো হচ্ছে অপচনশীল দুই ধরনের দ্রব্যই থাকে, যার কারণে বাজারে একটা নির্ধারিত যোগান কি থাকে, স্থির থাকে, যে এই পরিমাণ যোগানই বাজারে থাকবে, এর বেশি যোগান বাজারে থাকবে না। যোগান কাকে বলে আগে এটা বলো তো তোমরা, আমি যে এত কিছু বুঝাচ্ছি যোগানের উপর ভিত্তি করে, একজন একটু যোগানের সংজ্ঞাটা বলেন তো, যে কেউ একজন। আচ্ছা আমি বলি, যেহেতু এটা হচ্ছে অনলাইন ক্লাস, ওইভাবে করা যাচ্ছে না। আচ্ছা, যোগান হচ্ছে আম, বিক্রেতা যে পরিমাণ দ্রব্য বাজারে উপস্থাপন করে এবং বিক্রয় করতে ইচ্ছুক থাকে। বিক্রেতা যে পরিমাণ পণ্য বাজারে উপস্থাপন করে এবং বিক্রয় করতে ইচ্ছুক থাকে তাকে যোগান বলে। আমি আবার রিপিট করছি, বিক্রেতা যে পরিমাণ দ্রব্য বিক্রয় করতে ইচ্ছুক থাকে এবং বাজারে উপস্থাপন করবে এবং বিক্রয় করতে ইচ্ছুক থাকবে তাকে যোগান বলে।
যেমন ধরো একজন দোকানদার 100টা শার্ট উৎপাদন করেছে, কিন্তু সে তার দোকানে হচ্ছে 10টা শার্ট বা 20টা শার্ট নিয়ে আসছে, তাহলে সে বিক্রয় করতে ইচ্ছুক কয়টা? 20টা শার্ট। বাকি যে 80টা শার্ট রয়েছে সেটা কিন্তু তার মজুদ, মানে যেটাকে আমরা গুদামজাতকরণ বলি, সেটা হচ্ছে গুদামজাত বা সেটা মজুদ। মজুদ এবং যোগান দুইটা কিন্তু ভিন্ন। বিক্রেতা যে পরিমাণ দ্রব্য বিক্রয়ের জন্য বাজারে উপস্থাপন করে সেটা হচ্ছে কি আমার যোগান, আর যেটা হচ্ছে জমা করে রেখেছে বা গুদামজাতকরণ করে রেখেছে সেটা হচ্ছে আমার মজুদ।